শেপ। এসো সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। লন্ডনের পথে বেগম খালেদা জিয়া। হিথ্রো বিমানবন্দরে স্বাগত জানাবেন তারেক রহমান। চিকিৎসা নেবেন লন্ডন ক্লিনিকে। রাজনীতির নতুন মেরুকরণ। বিএনপি জামায়াতের সম্পর্কে ভাঙনের সুর। নেতাদের খোলাখুলি সমালোচনায় স্পষ্ট হচ্ছে দূরত্ব। কিছুতেই কমছে না ডলার বাজারের অস্থিরতা। মধ্যস্বত্বভোগীদের দুশ্চিন্তা বাংলাদেশ ব্যাংক। স্থিতিশীলতা ফেরাতে তদারকির তাগিদ। চালের বাজার অস্থির করছে কর্পোরেট প্রতিষ্ঠান। অভিযোগ মিলার ও ব্যবসায়ীদের। মজুতদারদের বিরুদ্ধে হুঁশিয়ারি বাণিজ্য উপদেষ্টার। নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রতি বছর চট্টগ্রামে চালু নতুন নতুন কলেজ। মুনাফা না পেয়ে বছর ঘুরতেই বন্ধ বিপাকে শিক্ষার্থীরা। ভয়াবহ দাবানলের কবলে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। সরিয়ে নেওয়া হয়েছে ৩০,০০০ বাসিন্দাকে। জরুরি অবস্থা জারি। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের খেলা প্রায় অনিশ্চিত। আভাস দিচ্ছে বিসিবি। তামিম ইস্যুতে বৈঠকে বসতে যাচ্ছেন নির্বাচকরা। Rainbow Paints, the color of joy. সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন সংবাদ শিরোনাম। আরেক নাম একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। অবশেষে চিকিৎসার জন্য লন্ডনের পথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার রাত 12:15টার দিকে হযরত শাহজালাল বিমানবন্দর ছেড়ে যায় বেগম জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি। নেত্রীকে বিদায় জানাতে গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত পুরো সড়কে ছিল নেতাকর্মীদের ঢল। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাবেন তার ছেলে তারেক রহমান ও পুত্রবধূ জোবাইদা রহমান। তবে বেগম জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় সেখানে নেতাকর্মীদের উপস্থিতি নিরুৎসাহিত করা হয়েছে। অবসান হলো সব জল্পনা কল্পনার। দীর্ঘ লড়াই সংগ্রাম বিচারিক প্রক্রিয়া শেষে উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাত 12:15টার দিকে ঢাকা ছাড়ে বিএনপি চেয়ারপারসনকে বহনকারী কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। এর আগে গুলশানের বাসা ফিরোজা থেকে এয়ারপোর্ট পর্যন্ত আপসীন নেত্রীকে এক নজর দেখতে ও বিদায় জানাতে পথে পথে ছিল দলের নেতাকর্মীদের ঢল। ছিল কড়া নিরাপত্তা। উৎসুক নেতাকর্মীদের এমন উপস্থিতি জানান দেয় দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকলেও কতটা জনপ্রিয় বিএনপি নেত্রী। তৃণমূলের প্রত্যাশা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসা শেষে আবার আমাদের মাঝে ফিরে আসুক। মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ট্রিটমেন্ট করে এসে দেশের মানুষের দায়িত্বভার গ্রহণ করুক। সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে দেশের দায়িত্বভার গ্রহণ করবেন এবং দেশ পরিচালনা করবেন। আপসহীন নেত্রী সে প্রমাণ করেছে সেই দেশের মানুষের নেত্রী। তাই আজকে এই দেশের মানুষ সব রাজপথে দাঁড়িয়েছে, আমরা রাজপথে দাঁড়িয়েছি। এ সময় দলের নেতারা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন। যে মানুষটি জীবন মৃত্যুর সাথে বারবার পাঞ্জা লড়েছেন, কিন্তু জাতির সাথে তিনি বেঈমানি করেননি, তিনি ওই ফ্যাসিস্টের সাথে আপোষ করেননি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই আজকে ম্যাডাম মুক্ত পরিবেশে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন। মা সন্তানের কাছে যাচ্ছেন, সন্তান মাকে ফিরে পাচ্ছেন। আপনাদেরকে অনুরোধ জানাই মানুষটির জন্য আসুন, আমরা সবাই মিলে দোয়া করি যেন তিনি আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। এদেশের 16 কোটি মানুষের মাঝে 16 কোটি মানুষের নেত্রী যেন ফিরে আসতে পারেন। এর আগে রাত 8টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হন বিএনপি চেয়ারপারসন। তার গাড়ি বহরের সঙ্গে বিমানবন্দর পর্যন্ত পথসঙ্গী হয়েছেন বিএনপির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এমন প্রত্যাশা দলের নেতাকর্মীদের।
মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। ব্রিটেনের অভিজাত দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেবেন বেগম খালেদা জিয়া। লন্ডনে পা রেখেই এই হাসপাতালে চিকিৎসার জন্য চলে যাবেন বিএনপি চেয়ারপারসন। দ্য লন্ডন ক্লিনিক এমন একটি হাসপাতাল যেখানে ব্রিটিশ রাজপরিবারের সদস্য সহ বিশ্বের বড় বড় রাজনীতিবিদরা চিকিৎসা নিতে আসেন। যুক্তরাজ্যের হিথ্রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সরাসরি বেগম খালেদা জিয়াকে ব্রিটেনের অভিজাত দ্য লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হবে। লন্ডনের রাজস্বিক এই হাসপাতালেই চিকিৎসাধীন থাকবেন বিএনপি চেয়ারপারসন। 1932 সালে স্থাপিত অভিজাত এই প্রাইভেট হাসপাতালটি সেন্ট্রাল লন্ডনের মার্লিবর্ন রোডের ডেভনশায়ার প্লেসে অবস্থিত। এটি ইংল্যান্ডের সবচেয়ে বড় প্রাইভেট হাসপাতাল। অত্যাধুনিক সকল সুযোগ সুবিধা রয়েছে এই হাসপাতালে। এখানে বছরে প্রায় 2 লাখ রোগী চিকিৎসা করিয়ে থাকেন। এই হাসপাতালের নিয়মিত রোগীদের তালিকায় আছেন রাজা তৃতীয় চার্লস, রাজা তৃতীয় চার্লসের বাবা প্রিন্স ফিলিপ, রাজা তৃতীয় চার্লসের বোন প্রিন্সেস মার্গারেট, ডিউক অব উইন্ডসর প্রিন্স এডওয়ার্ড সহ ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা। এখানেই শেষ নয়, মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি সহ সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন 1966 সালে এই হাসপাতালে জন্মগ্রহণ করেন। এমনকি বিখ্যাত অভিনেত্রী এলিজাবেথ টেইলরও দ্য লন্ডন ক্লিনিকের নিয়মিত রোগীদের তালিকায় আছেন। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী। এখানে চিকিৎসা শেষে বেগম জিয়া ছেলে তারেক রহমানের বাসায় যাবেন বলে জানা গেছে। আসমা তুলি, নিউজ 24। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দর্শক, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আপিলের শেষ দিনের শুনানি চলছে। এই মুহূর্তে উচ্চ আদালতে আছেন সহকর্মী হাবিবুল ইসলাম। আমরা সরাসরি যুক্ত হচ্ছে হাবিবুলের সঙ্গে। হাবিবুল, আজ তো আপিলের শেষ দিনের শুনানি চলছে, বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? আসিফ, আপনাকে ধন্যবাদ। শুনানি 10টার কিছুক্ষণ পরেই শুরু হয়। এরপর দীর্ঘ সময় ধরে খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল তিনি এই আসামির পক্ষে নানা ধরনের প্রেক্ষাপট বা যুক্তি তুলে ধরেছেন এবং তিনি যে বিষয়গুলো আজকে তুলে ধরেছেন যে এই যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এই মামলায় ফাঁসানো হয়, আসলে তার এই ঘটনার সাথে কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না এবং এই যে মামলায় বলা হয়েছে যে জিয়া অরফানেজ ট্রাস্টের নামে যে কুয়েত সরকারের দেওয়া যে টাকা, অর্থাৎ যে মার্কিন 12,000 মার্কিন ডলার, সেই টাকা কিভাবে অন্য অ্যাকাউন্টে গেল সেই বিষয়টি নিয়ে আজকে চুলচেরা ব্যাখ্যা দিয়েছেন এবং তারা বলছেন যে জিয়া অরফানেজ ট্রাস্টের নামে গঠন হওয়ার পর, এই ট্রাস্ট গঠন হওয়ার পর মূলত এই টাকা এই ট্রাস্টের যে জায়গা কেনার জন্য, একটি জমি কেনার জন্য এই টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় এবং সেই বিষয়গুলো তারা তুলে ধরেছেন। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তার সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে এই মামলায় ফাঁসানো হয়। মোট 6 জনকে এই মামলায় কিন্তু কারাদণ্ড দেওয়া হয় এবং খালেদা জিয়াকে যে 5 বছরের সাজাকে 10 বছর করে দেওয়া হয়, এটিকে তারা নজিরবিহীন উল্লেখ করেছেন আপিল বিভাগে এবং তারা বলেছেন যে ভারতীয় উপমহাদেশের ইতিহাসে কোনো মামলায় হাইকোর্টে, মানে বিচারিক আদালতের রায়ের পর হাইকোর্টে আসার পর এরকম সাজা বাড়িয়ে দেওয়ার ঘটনা নেই। তো তারা যে বিষয়টি বলছেন যে আসলে এটি কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির কারণে এই টাকা বা পাচার কিংবা অন্য এই টাকাটা অন্য কেউ নিয়েছে, বিষয়টা এরকম নয়। তারা বলছেন যে এই টাকা আরও দ্বিগুণ হয়েছে, যে টাকা ট্রাস্টের নামে এসেছিল সেই টাকা কিন্তু আরও এর যে মুনাফা, সেই মুনাফা সহকারে অন্য বর্তমানে রয়েছে। কিন্তু হাসিনা সরকার একেবারে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপি চেয়ারপারসনকে এই মামলায় ফাঁসিয়েছিলেন। তো কিছুক্ষণ পর হয়তো শুনানি শেষ হবে এবং শুনানির পর এই মামলা থেকে বিএনপি চেয়ারপারসন
খালাস পাবেন কিনা বা এই মামলা থেকে অব্যাহতি পাবেন কিনা সেটি আপনার মাধ্যমে দর্শকদেরকে আমরা জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার সবশেষ। হাবিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, উচ্চ আদালত থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাবিবুল ইসলাম। হাবিব, ক্র্যাবের বার্ষিক সাধারণ সভায় কথা বলছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। পুলিশ নিষ্ক্রিয় থাকলে কি হয় 5ই আগস্টের পরে আমরা সবাই দেখেছি। সমানে লুটতরাজ এবং ডাকাতি দস্যুতার ঘটনা 5ই আগস্টের পরে ব্যাপক হারে বেড়ে যায়। গত 5 মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অক্লান্ত পরিশ্রমে আমরা বিষয়টি অনেকটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। ইদানিং যে অপরাধটি মানুষের মধ্যে শঙ্কার সৃষ্টি করেছে সেটি ছিনতাই, এবং এই ছিনতাইয়ের সাথে জড়িত অধিকাংশ মাদকাসক্ত অল্প বয়সের ছেলেরা, 15 থেকে 20-22 বছরের ছেলেরা নানা ধরনের মাদকে আসক্ত হয়ে এই ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। এবং এই ছিনতাইয়ের অধিকাংশ 80% হচ্ছে মোবাইল ছিনতাই। আপনার বাসে, প্রাইভেট কারে যখন জানলা খুলে একজন যাত্রী যাতায়াত করেন বা মোবাইলে কথা বলেন, এই ছেলেগুলা রাস্তার পাশ থেকে এসে মোবাইলটা নিয়ে দৌড় দেয়। এদেরকে হাতে নাতে ধরা অত্যন্ত কঠিন কাজ। আমার অফিসারদের কাছে একটি বড় অস্ত্র থাকে, তার বুট পরা থাকে, ইউনিফর্ম পরা থাকে, আর এই ছিনতাইকারী থাকে খালি পায়ে বা একটা কেটস পরা, তার সাথে দৌড়িয়ে পারাটা অনেক জটিল। তাই প্রথমত আমি ঢাকাবাসীকে অনুরোধ করব, আপনার মোবাইল, যারা মহিলারা যারা পার্স ব্যবহার করেন, আপনার পার্স বা হ্যান্ডব্যাগ আপনি নিজের নিরাপত্তায় ভালো করে রাখার চেষ্টা করেন। দর্শক, ক্র্যাবের বার্ষিক সাধারণ সভায় কথা বলছিলেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। আমরা সরাসরি শুনছিলাম তার বক্তব্য। যাচ্ছি পরবর্তী সংবাদে। 2.5 দশকের বন্ধুত্বের সম্পর্কে পাওয়া যাচ্ছে ভাঙনের সুর। বিএনপি জামাতের দূরত্ব ক্রমেই স্পষ্ট হচ্ছে দুই দলের নেতাদের বক্তব্যে। নির্বাচনী পরিস্থিতি এবং রাজনৈতিক উদ্দেশ্যে একে অপরকে খোলাখুলি সমালোচনা করছে। অন্যদিকে জুলাই আন্দোলনে একসঙ্গে থাকলেও নানা ইস্যুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গেও দূরত্ব স্পষ্ট হচ্ছে। এই বাস্তবতায় রাজনীতিতে কি নতুন মেরুকরণ হচ্ছে, এমন প্রশ্ন উঠে আসছে। খুর পার্টি এবং পায়ের রক কাটা পার্টি, এরা কারা? এদেরকে জনগণ জানে না, তারা পায়ের রক কাটে। বিএনপি নেতার এমন মন্তব্য যেমন উত্তাপ ছড়িয়েছে রাজনীতির অঙ্গনে, তেমনি সম্পর্কের শীতলতা তৈরি করেছে দলটির 2 দশকেরও বেশি সময়ের পরীক্ষিত বন্ধু জামায়াত ইসলামীর সঙ্গে। এরপর থেকেই রাজনীতির মাঠে পাল্টাপাল্টি বক্তব্য আসছে দুই দলের পক্ষ থেকেই। আমরা একজন এক মতাদর্শ পোষণ করি বলেই তো আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন দল। তো সেটা যদি আমরা এমনভাবে উপস্থাপন করি যেটা বিভাজন তৈরি করে, বিরোধ তৈরি করে, উত্তেজনা তৈরি করে, এটা জনগণ পছন্দ করে না। জামাত আমাদেরকে প্রতিপক্ষ মনে করে কোন কারণে? ওদের আগে সবচেয়ে আগে ঠিক করতে হবে যে স্বাধীনতার যুদ্ধ, স্বাধীন বাংলাদেশ যে বিরোধিতা করেছিল সেটা অন্যায় করেছে কিনা সেটা সম্বন্ধে আগে সিদ্ধান্ত নিয়ে তারপরে আমাদের বিরুদ্ধে কুৎসারোপ জোটাবে। বিএনপি নেতারা মনে করেন অন্তর্বর্তী সরকারে জামাত ইসলামের প্রচ্ছন্ন প্রভাব রয়েছে। ভোটের মাঠে দলটির জনপ্রিয়তায় ঘাটতি আছে বলে জামাত চায় এই সরকার দীর্ঘমেয়াদী হোক। এ কারণেই দ্রুত নির্বাচন চায় বিএনপি। যেই আকাঙ্ক্ষা নিয়ে মানুষ ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়ার জন্য আন্দোলন করেছে, সেই চেতনার আলোকে দেশ গড়ার জন্য যদি সরকার ভূমিকা রাখে, আমি তো মনে করি সব দলের এখানে সমর্থন দেওয়া উচিত। রিফর্ম তো করবে জনগণের প্রতিনিধিরা, তাদেরকে ম্যান্ডেট দিয়েছে রিফর্ম করার জন্য। এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে কোথায় বলা হয়েছে রিফর্ম করা হবে?
তবে রাজনীতির মাঠে নতুন শক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি মনে করে যৌক্তিক সংস্কারের পরই হতে হবে নির্বাচন। বিশ্লেষকরা মনে করছেন আইন শৃঙ্খলা রক্ষা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মতো বিষয়গুলোতে নজর না দিয়ে সরকারের সংস্কার কেন্দ্রিক কর্মকাণ্ড মানুষের মনে হতাশা তৈরি করেছে। তারা যে সংস্কারগুলো চাইছে, এটি চাওয়ার অর্থ কিন্তু অন্যভাবে তৈরি হয়। সেটা কি যে আপনার এই সরকার দীর্ঘায়িত হওয়া, এবং সেটা 2 বছরও লাগতে পারে, 3 বছরও লাগতে পারে, 4 বছরও লাগতে পারে। বড় দুটি দলের মধ্যে নির্বাচন ও সংস্কার প্রশ্নে যে দূরত্ব, তা রাজনৈতিক সংকট সৃষ্টি করতে পারে। এতে জনগণ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব বাড়তে পারে এবং জনগণও বিভক্ত হয়ে যেতে পারে, এমন মত বিশ্লেষকদের। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। জুলাই ঘোষণাপত্রের বিষয়ে জনগণকে সচেতন করতে লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। আজ নরসিংদীতে লিফলেট বিতরণ করবেন কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এছাড়া ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, সিলেট, চাঁপাইনবাবগঞ্জ ও কুমিল্লায় লিফলেট বিতরণ ও সমাবেশ করবে সংগঠনটি। জেলায় জেলায় কর্মসূচি চলবে আগামী 14 জানুয়ারি পর্যন্ত। ডলারের বাজারের অস্থিরতার জন্য মধ্যস্বত্বভোগীদের দায়ী করছে বাংলাদেশ ব্যাংক। সংস্থাটি বলছে বৈদেশিক মুদ্রার বাজারে একচেটিয়া প্রভাব তৈরি করেছে এগ্রিগেটর বা রেমিটেন্সের ডলার সংগ্রহকারীরা। তবে সম্প্রতি ডলারের দাম বাজার ভিত্তিক করেছে বাংলাদেশ ব্যাংক। বিশ্লেষকরা মনে করছেন দাম স্থিতিশীল রাখতে বৈদেশিক মুদ্রার বাজারে তদারকি বাড়াতে হবে। গেল ডিসেম্বরের শেষের দিকে অস্থির হয়ে ওঠে ডলারের বাজার। প্রতি ডলার 128 টাকা দরেও কিনতে হয়েছে কিছু বাণিজ্যিক ব্যাংকে। বাধ্য হয়ে সে সময় রেমিটেন্সের ডলারের দাম নির্ধারণ করে দেয় বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শের পর আর বেশি দামে ডলার কেনেনি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো। এতে কিছুটা স্বস্তি ফিরে আসে বৈদেশিক মুদ্রার বাজারে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো মিলে একটা সিদ্ধান্ত নিয়েছে যে 123 টাকার উপরে ডলারের দাম দেওয়া হবে। সেই প্রেক্ষিতে কিন্তু অনেকটা একটু নিয়ন্ত্রণের মধ্যে এসেছে। ডলারের বাজারে অস্থিরতার জন্য বেশ কিছু কারণের কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সংস্থাটি বলছে আমদানি দায় পরিশোধের চাপ, অফশোর ব্যাংকিং থেকে ডলারের প্রবাহ কমে যাওয়া, রেমিটেন্সের ডলার সংগ্রহকারীদের একচেটিয়া প্রভাব সহ বেশ কিছু কারণে অস্থির ডলারের বাজার। যদিও কেন্দ্রীয় ব্যাংক মুখপাত্র বলছেন চলতি জানুয়ারি মাসে স্থিতিশীল থাকবে ডলারের বাজার। রেমিটেন্স আহরণে এগ্রিগেটর যারা, তারা একটা একচেটিয়া প্রভাব তৈরি করতে পেরেছে। তো এই মধ্যস্বত্বভোগী যারা, তারা বাজারে মোটামুটি একটা নিয়ন্ত্রণ নিতে পেরেছিল। বাণিজ্যিক ব্যাংকগুলোর ইনফ্লো আউটফ্লো একটা মিসম্যাচ ছিল, এগুলো মূল কারণ। তবে এটা ইতিমধ্যে আপনি দেখেছেন যে সেন্ট্রাল ব্যাংকের কিছু পদক্ষেপ আমরা নিতে পেরেছি এবং তার ফলে কিছুটা কমে এসেছে। এদিকে ক্রলিং পেগ পদ্ধতি থেকে বেরিয়ে আইএমএফ এর পরামর্শে ডলারের দাম বাজার ভিত্তিক করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নতুন এই পদ্ধতিকে ইতিবাচকভাবেই দেখছেন বিশ্লেষকরা। যে অর্থনীতিতে সামষ্টিক অর্থনীতির সূচকগুলো আপনার এলোমেলো থাকে, আপনার সেটা মানে ডিসকমফোর্ট লেভেলে থাকে, ওই অর্থনীতিতে ক্রলিং পেগ পদ্ধতিটা কখনো সুফল বয়ে আনে না। এই জন্য বাংলাদেশে এই পদ্ধতি কাজ করে নাই। আমরা আসলে ডলারকে বাজারের উপরে ছেড়ে দেওয়াটাই যুক্তিযুক্ত। চাহিদা এবং যোগানের ভিত্তিতেই ডলারের দামটা আসলে নির্ধারিত হবে এবং বাংলাদেশ ব্যাংকে তদারকি বাড়াতে হবে। এদিকে চলতি জানুয়ারি মাসে বিশ্বব্যাংক ও এডিবির ঋণ সহায়তা পেলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদের সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। কার্যকরী। বিরতির পর স্বাগত। আরো একবার দেখছেন নিউজ 24 সংবাদ। দেশের চালের বাজার অস্থির করে তুলছে কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠান। এমন অভিযোগ কুষ্টিয়ার খাজানগরের মিলারো ব্যবসায়ীদের। তারা বলছেন বিপুল ধান মজুত করে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। এতে ধানের দাম বেড়ে যাওয়ায় প্রভাব পড়ছে চালের বাজারে।
তবে অভিযোগ মানতে নারাজ প্রতিষ্ঠানগুলো। সংকট নিরসনে মজুদ খতিয়ে দেখা এবং ব্যাপকভাবে চাল আমদানির পরামর্শ ব্যবসায়ীদের। মাহতাবুদ্দিন লালনের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের অন্যতম চাল উৎপাদনকারী কেন্দ্র কুষ্টিয়ার খাজানগর, যেখানে আছে প্রায় 600 চাল কল। চাল উৎপাদনে তাদের নির্ভর করতে হয় যশোর, নওগাঁ, বগুড়া সহ দেশের অন্যান্য জেলার ধানের বাজারের ওপর। যশোর ও নওগাঁর ধান চাষিরা বলছেন, ধানের বাজার ঊর্ধ্বমুখী হলেও কৃষকদের ঘরে এখন ধান নেই। বাজার থেকে ধান সংগ্রহ করে মজুত করছে বড় বড় কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠান। আমরা তো কৃষক, সিজনের সময় আমরা দাম সঠিক পাচ্ছি না। যারা কর্পোরেট যারা মিলার আছে তারা মার্কেট থেকে অনেক আগেই প্রচুর পরিমাণ ধান কিনে ওরা মজুত করে ফেলে। যাদের নাকি 5,000 কোটি টাকা লোন দিতেছে সরকার, তাদের কাছে যাই কথা বললে পরে মানা। আমার লোনই দিচ্ছে 3 টাকা, আমার ঘরের ধানই আছে 2-5 টাকার, আমি কালো বাজার হলাম কিভাবে ভাই কল? মিল মালিক ও ব্যবসায়ীরা বলছেন, কর্পোরেট প্রতিষ্ঠানগুলো বাজার থেকে কম দামে ধান কিনে অনেক বেশি দামে চাল বিক্রি করছে। এখন যারা কর্পোরেট আসছে তারা যেমন দেখা গেল যে তাদের যে কথাটা বললাম যে 1400 টাকা তাদের ধান কিনা ছিল, ওই 1400 টাকার পর তার ধানেই তারা এখন এখানে কাশিং করবে। অভিযোগের সত্যতাও মিলেছে বাজারে। দেখা গেছে স্থানীয় মিলাররা যে চাল 75 থেকে 76 টাকা কেজি দরে বিক্রি করছে, কর্পোরেট প্রতিষ্ঠানগুলো একই মানের চাল 85 থেকে 90 টাকায় বিক্রি করছে। যারা কর্পোরেট ধানের চালের ব্যবসা করছে তারা ধরেন সারা বাংলাদেশের ম্যানেজার আছে, তারা সব জাতীয় ধানটা তারা ক্রয় করছে, যে কোনো দামে তারা ধান নিয়ে যাচ্ছে এবং তাদের চালের রেটটাও বেশি থাকে। খাজানগরের চাউল ধরেন এখন কেনা হচ্ছে 75 থেকে 77 প্রতি কেজি, আর ব্র্যান্ডের ওইগুলা ধরেন 90 টাকা। খুচরা ব্যবসায়ীরা দাম নিয়ন্ত্রণে জোর দিলেন চাল আমদানির ওপর। বাইরের দেশ থেকে প্রচুর আমদানি করতে হবে, প্রচুর আমদানি করলে পরে যে কোনো জিনিসের যদি আমদানি বেশি থাকে অটোমেটিকই দাম কমে যায়। ওই দেশের থেকে যখন আমদানি হচ্ছে ওই দেশের চাউলের দাম এই দেশের চাউলের থেকে মিনিমাম 5-6 টাকা কমে নিয়ে আসতে হবে, তাহলে আমাদের দেশের চালের দাম কিছুটা কমবে। এদিকে অভিযোগ অস্বীকার করছে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। না, এটা একবারে ঠিক না, এটা কথার কথা, তাছাড়া কিছু না। যতগুলো কোম্পানি কর্পোরেট হাউস যারা ব্র্যান্ডিং করে তারা মাত্র 6% কিন্তু ট্রানজাকশন করে, আর বাকি কিন্তু এই খোলা বস্তা বা এই বড় বস্তাতে বিক্রি হয়। সো এখানে তারা একটা বেরিয়ে যাওয়ার জন্য এই ধান্দাটা করে। 15 দিনের বেশি ইনভেন্টরি কিন্তু কোনো অবস্থায় ধান কিনে রাখা যায় না। মিলার, আড়তদার আর খুচরা ব্যবসায়ীরা বলছেন, কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে ধান চালের কতটা মজুদ আছে তা নিরূপণ করে ব্যবস্থা নিতে হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। আমদানির পরও চট্টগ্রামে চালবাজিতে অস্থির চালের বাজার। সংকটের অজুহাতে কর্পোরেট ব্যবসায়ী ও উত্তরবঙ্গের চালের মোকামদারদের কারসাজিতে কয়েকদিনের ব্যবধানে দাম বেড়েছে বস্তা প্রতি 150 থেকে 200 টাকা পর্যন্ত। সবচেয়ে বেশি দাম বেড়েছে মোটা, সিদ্ধ সহ সরু চালের। তাই টিসিবির দিকে ঝুঁকছেন ক্রেতারা। বাজার নিয়ন্ত্রণে তদারকি বাড়ানোর তাগিদ ক্যাবের। আবু জাবেদের ছবিতে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামে চালের বড় পাইকারি বাজার চাকতাই ও পাহাড়তলি। চালের কোনো কমতি নেই, নানা নামে বস্তায় বস্তায় চাল আসছে বাজারে। তবে উত্তরবঙ্গের চালে ভরে গেছে বাজার, আমদানি চালও ঢুকেছে বাজারে। পাইকাররা বলছেন, চাল ব্যবসা ও কর্পোরেটের দখলে যাওয়ায় কোনোভাবেই নিয়ন্ত্রণ আসছে না চালের দাম। কয়েকদিনের ব্যবধানে চালের দাম বেড়েছে বস্তা প্রতি 150 থেকে 200 টাকা পর্যন্ত। কর্পোরেট যেগুলা আছে বাংলাদেশের মধ্যে কোম্পানি আছে, ওগুলো আসার পর থেকে মোটামুটি চাউলের বাজারটা একটু অস্থিতিশীল। সারা বছর যাতে ওনারা বিক্রি করতে পারে ওই হিসাবে একটা টার্গেট নিয়ে ওনারা মার্কেটে নামে। চাল পাইকাররা বলছেন, উত্তরবঙ্গে চালের উপর অনেকটা নির্ভর চট্টগ্রাম। এই সুযোগে চাল মোকামদারদের চালবাজিতে হু হু করে বাড়ছে চালের দাম। ব্যবসায়ীরা বলছেন, ধানের দাম বাড়ায় বেড়েছে চালের দাম। কর্পোরেট গ্রুপ যারা আগে মনে করেন অন্য ইন্ডাস্ট্রি করতো, তারা চাউলের ভিতরে আছে, তো তারা চাউলের ভিতরে থাকলে চাউলটা তাদের হাতে নিয়ন্ত্রণে চলে গেছে। ক্রেতারা বলছেন, 1 কেজি চাল কিনতে লাগে 65 থেকে 80 টাকা। আরো ভালো মানের নিতে গেলেই 90 টাকার নিচে নেই বাজারে। কাটারি চাল লয়ে গেছে 3500 টাকা বস্তা, আজকে বলতেছে 4100 টাকা। সামনে চাউলগুলো মনে করেন 500 টাকা দিয়ে নিছি, এখন বর্তমানে মনে করেন 3000 টাকা, 250 টাকা
এরকম 2500 টাকা হয়ে যেতেছে। চালের বাজার নিয়ন্ত্রণে প্রশাসনকে আরো কঠোর হওয়ার পরামর্শ ক্যাব প্রতিনিধিদের। ব্যবসায়ীরা যে অভিযোগটি করছেন কর্পোরেট গ্রুপ চালের বাজারে ধান চালের বাজারে অস্থিরতা তৈরি করছে, সেই বিষয়টি ঠেকানোর জন্য মজুদ যে আইন ধান চালের সেগুলা কোনো জায়গায় ঘাটতি আছে কিনা, অথবা যদি ঘাটতি না থাকে সেটা যেন মাঠ পর্যায়ে কঠোরভাবে প্রয়োগ হয়। এই দিকে বাজারে চালের দাম বেশি হওয়ায় টিসিবির 30 টাকা কেজিতে বিক্রি করা চালের দিকে ঝুঁকছে নিম্ন মধ্য আয়ের মানুষরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। দেশে চালের কোনো অভাব নেই, মজুদ সংক্রান্ত কারণে দাম বাড়ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সকালে রাজধানীর বেগুনবাড়িতে নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন শেষে একথা জানান তিনি। জানান, চালের বাজারে মনিটরিং করা হচ্ছে, খুব শীঘ্রই বাজার নিয়ন্ত্রণে আসবে। উপদেষ্টা বলেন, স্মার্ট ফ্যামিলি কার্ড ছাড়া পণ্য বিক্রি করবে না টিসিবি। এ দফায় একজন ক্রেতা সর্বোচ্চ 2 লিটার সয়াবিন তেল, 2 কেজি মসুর ডাল ও 1 কেজি চিনি কিনতে পারবেন। প্রতি লিটার তেলের দাম 100 টাকা, ডাল 60 টাকা ও চিনি 70 টাকায় বিক্রি হচ্ছে। সারা দেশের 1 কোটি স্মার্ট ফ্যামিলি কার্ডধারীর মাধ্যমে এই পণ্য বিক্রি করবে টিসিবি। আমাদের লক্ষ্য একটা যৌক্তিক পর্যায়ে বাজার ব্যবস্থাপনাটা করা। সেই যৌক্তিক ব্যবস্থাপনা করার জন্য কখনো আমরা আমদানিকে কঠিন করি, কখনো আমরা আমদানিকে উদার করি। এই উদার এবং কঠিন করার সময়ে যে একটা পার্থক্য থাকে, ওই সময় একটা অস্থির পরিবেশ বিরাজ করতে পারে, বাট সেটা আমরা যত দ্রুত পারি সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। চট্টগ্রাম মহানগরীর অলিতে গলিতে ভাড়া বাড়িতে নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রতি বছর চালু হয় নতুন নতুন বেসরকারি কলেজ। অভিযোগ রয়েছে, লাভের আশায় সৃষ্টি হওয়া এই কলেজগুলো মুনাফা না পেলে কয়েক বছর না যেতেই বন্ধ হয়ে যায়। আর শিক্ষাকে বাণিজ্যিকীকরণের কারণে মাসুল গুনতে হচ্ছে শিক্ষার্থীদের। শিক্ষাবিদরা বলছেন, অনুমোদনের ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে, দিতে হবে শর্ত। সহকর্মী আকরাম হোসাইনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রতন দাস। ভবনের বাইরে সাইনবোর্ড টানানো থাকলেও ভেতরে কলেজের কোনো অস্তিত্ব নেই। কয়েকজন মিলে শুরু করেন স্কুল একটু ভালো করলেই তারাই আবার শুরু করেন কলেজের কার্যক্রম। গেল 1.5 দশকে চট্টগ্রাম মহানগরীতে এমন ভাড়া বাড়িতে গজে ওঠা 14টি বেসরকারি কলেজ বন্ধ হয়ে গেছে, যার মাসুল দিতে হচ্ছে সাবেক শিক্ষার্থীদের। প্রাক্তন শিক্ষার্থীরা বলছেন, শিক্ষাকে বাণিজ্যিকীকরণ করার কারণে কলেজগুলোর এই অবস্থা, যার খেসারত দিতে হচ্ছে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের। এখন আমার মতো স্টুডেন্ট এই যে এরকম আইডেন্টিটি ক্রাইসিস আছে, 5 বছর পর্যন্ত কেউ আমাদেরকে জিজ্ঞেস করে যে আমরা কোন কলেজে পড়েছি, তখন আমরা এটার যে কোনো ফিজিক্যাল এভিডেন্স নেই, এটা কাগজে কলমেই থেকে আছে। সো এর দায়ভার কে নিবে? সার্টিফিকেটে আছে আমি ওই কলেজেরই একজন শিক্ষার্থী। এখন আমি সেইটার যদি একটা স্থান খুঁজে না পাই, তাহলে আমার অনুভূতি অবশ্যই কোনোদিনও ভালো হবে না। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলছেন, ভবিষ্যতে যাতে এমন না হয় তাই নতুন নীতিমালা করা হয়েছে। যদি কোনো প্রতিষ্ঠান থাকে আমাদেরকে জানালে আমরা কিন্তু সরাসরি ব্যবস্থা নিব, এবং ওই শিক্ষার্থীগুলো কিন্তু রেজিস্ট্রেশনের সুযোগ পাবে না এবং পরীক্ষায় বসারও সুযোগ পাবে না, ফর্ম পূরণ করারও সুযোগ পাবে না। শিক্ষাবিদরা বলছেন, সংকট উত্তরণের জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বা কলেজকে শর্ত সাপেক্ষে অনুমোদন দিতে হবে। প্রাইভেট কলেজ এরকম এটা যদি প্রতিষ্ঠিত করার আগেই যারা কিনা এটা অনুমতি দিবেন, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড, তাদের উচিত হচ্ছে এখানে বেশ কিছু বিষয়ের দিকে নজর দেওয়া। দেশের শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য রোধে দ্রুত শিক্ষা কমিশন গঠনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার সংস্কার জরুরি বলে অভিমত সংশ্লিষ্টদের। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম। সংযোগ সড়ক না থাকায় 2 বছর ধরে জামালপুর মেলান্দহ উপজেলার সেতু ব্যবহার করতে পারছেন না এলাকাবাসী। কৃষিপণ্য আনা নেয়া, শিক্ষার্থীদের স্কুলে যাওয়া আসা সহ নানান দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। দ্রুত সড়ক নির্মাণের দাবি ভুক্তভোগীদের। সড়ক নির্মাণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। তানভীর আজাদ মামুনের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট।
প্রায় 2 বছর আগে মোলানদহ উপজেলার ভাবকি নদীর উপর সেতু নির্মাণ করা হয়। মানুষের দুর্ভোগ লাঘবে সেতুটি নির্মাণ করা হলেও তার সুফল পায়নি এলাকাবাসী। সংযোগ সড়ক না থাকায় বন্ধ রয়েছে সেতুর উপর দিয়ে যাতায়াত ব্যবস্থা। সেতুর এক পাশ রাস্তা সহ সংযোগ সড়ক নির্মাণ কাজের উদ্যোগ নেওয়া হলেও সরকারের পট পরিবর্তনে থেমে যায় তা। বাধ্য হয়ে সেতুর পাশ দিয়ে হেঁটেই যাতায়াত করতে হয় স্থানীয়দের। আমরা কৃষক মানুষ, এলাকার মানুষ, একটু ধান টান নিয়েও সুন্দরভাবে যাইতে পারি না। একটা ব্রিজ প্রায় 3-4 বছর ধরে হয়ে গেছে, কিন্তু ব্রিজের অ্যাপ্রোচের কাজটা এখনো সম্পন্ন হচ্ছে না। আমাদের খুব ভোগান্তি, আমরা এই ব্রিজটা এবং রাস্তার কারণে কৃষিকাজের খুবই অসুবিধার মধ্যে আছি। অনুমোদন পেলে টেন্ডারের মাধ্যমে সংযোগ সড়ক নির্মাণ করা হবে বলে জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এই প্রাক্কলনটি অনুমোদনের জন্য আমরা সড়ক দপ্তরে প্রেরণ করেছি। সড়ক দপ্তর থেকে অনুমোদিত হলে আমরা টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করব। আর এই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলে আমরা সংযোগ সড়ক উন্নয়নের জন্য আমরা কাজ করে যাব। যাতায়াত নির্বিঘ্ন করতে সেতুটির অপর প্রান্তে দ্রুত সংযোগ সড়ক নির্মাণের দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা কর্মচারীরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মুর্তুজা। মুর্তুজা, কর্মকর্তা কর্মচারীরা তাদের আন্দোলনের বিষয়ে কি বলছেন? এ বিষয়ে প্রশাসনের অবস্থান কি? আসিফ আজকে সকাল থেকে কিন্তু পূর্ণাঙ্গ কর্মবিরতি দিয়ে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। তারা বলছেন যে পোষ্য কোটা পুনর্বহাল না করা পর্যন্ত তারা আন্দোলন অব্যাহত রাখবেন এবং কোনো ধরনের একাডেমিক প্রশাসনিক কাজে তারা যোগ দিবেন না। আর এর আগে কিন্তু কিছুক্ষণ আগে এই শিক্ষার্থীদের একটি মিছিল বের হয়েছিল, সেখান থেকে তারা অভিযোগ করেছে তাদের যে ভর্তির গোপনীয় তথ্য, সেই তথ্য আন্দোলন থেকে কর্মকর্তা কর্মচারীরা ফাঁস করে দিচ্ছেন। এই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর সেই শিক্ষার্থীদের সাথে এসে কথা বলে গেছেন। বিশ্ববিদ্যালয় প্রক্টর বলছেন যে আন্দোলন থেকে যদি শিক্ষার্থীদের কোনো গোপন নথি ফাঁস করা হয় সে বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে এই অভিযোগ কিন্তু অস্বীকার করেছেন আন্দোলনকারী কর্মকর্তা কর্মচারীরা। কর্মকর্তা সমিতির সভাপতির সাথে আমরা কথা বলেছি, তিনি বলেছেন যে ভর্তিতে আবেদনের যোগ্যতা থাকলে ভর্তি নিতে হবে, পরীক্ষা পাশ বা প্রতিযোগিতামূলক পরীক্ষা নয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীদের সন্তানদের জন্য। তবে আন্দোলনের ব্যাপারে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোনো যোগাযোগ করা হয়নি। তো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাদের জানিয়েছেন যে গণতান্ত্রিক ব্যবস্থায় সবাই আন্দোলন করতে পারে, কিন্তু পোষ্য কোটা পুনর্বহালের আর কোনো সুযোগ নেই। তবে যদি আন্দোলনের নামে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় সেক্ষেত্রে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে। আর শিক্ষার্থীরা বলছেন যে তাদের দাবির প্রেক্ষিতে পোষ্য কোটা বাতিল হয়েছে। জুলাই বিপ্লবের যে চেতনা, সেই চেতনার আলোকে পোষ্য কোটা কোনোভাবেই বহাল করা যাবে না। যদি কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের প্রেক্ষিতে তাদের সন্তানদের জন্য আবারও পোষ্য কোটা নামের বিশেষ সুবিধা চালু করা হয় সেক্ষেত্রে শিক্ষার্থীরা কিন্তু আবারও আন্দোলনে নামবেন এবং তারা কিন্তু এর বিরুদ্ধে দাঁড়াবেন। আর বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন আন্দোলন নামে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। সব পক্ষ, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী সবাইকে সংযত থাকতে হবে এবং বিশ্ববিদ্যালয় যেন সুষ্ঠুভাবে প্রশাসনিক এবং একাডেমিক কার্যক্রম অব্যাহত থাকে সেই বিষয়ে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর এর আগেও কিন্তু গত 2 দিন থেকে আন্দোলন করছে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারীরা। এর ফলে কিন্তু সকল ধরনের প্রশাসনিক কাজ একেবারেই বন্ধ হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ে যারা সেবা গ্রহীতা রয়েছেন, সার্টিফিকেট বা মার্কশিট তুলতে আসছেন, তারাও কোনো কাজ করতে পারছেন না। এছাড়া এর পাশাপাশি ল্যাব উদ্ধার। মুর্তুজা, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী মতিউর মুর্তুজা। আবারও কুয়াশার চাদরে ঢেকেছে রাজধানী, সাথে বেড়েছে শীতও। এখনো সূর্যের দেখা নেই। এদিকে দেশের উত্তরাঞ্চলও কাঁপছে শীতে। আবহাওয়ার এই রূপ কতদিন চলবে? বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যুক্ত হচ্ছেন রাজধানী ঢাকার আগারগাঁ থেকে আবহাওয়া অফিস থেকে অন্তরা বিশ্বাস। অন্তরা, আজ তো এখনো সূর্যের দেখা নেই, আবহাওয়া অফিস কি বলছে? দুঃখিত, আমরা অন্তরা বিশ্বাসকে এই মুহূর্তে পাচ্ছি না। লালমনিরহাট থেকে রবিউল হাসান আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আমরা কিছুক্ষণ আগেই রাজধানীর পরিস্থিতি বলছিলাম। রবিউল হাসান, আপনাদের ওখানে কি অবস্থা, অর্থাৎ উত্তরাঞ্চলে শীতের তীব্রতা কেমন? ধন্যবাদ টিপু। সকাল গড়িয়ে দুপুর
এলেও কিন্তু এখনো সূর্যের মুখ দেখা মেলে নাই লালমনিরহাট জেলা জুড়ে। গ্রাম এবং শহরগুলোতে কিন্তু কনকনে হিমেল বাতাসে কিন্তু কাবু হয়ে পড়ছে অত্র এলাকার মানুষ, বিশেষ করে যারা দিনমজুর, ভ্যান চালক, রিক্সা চালক, তারা কিন্তু কষ্টে পোহাচ্ছে। পাশাপাশি আমরা একজন ভ্যান চালকের সাথে কথা বলবো। আপনি আজকে ঠান্ডায় কত টাকা ইনকাম করেছেন? ঠান্ডা তো কামাই নাই, এখন ইনকাম করি কেন করি? ঠান্ডার তো ভ্যান বসে আছি। হ্যাঁ, এখন কামাই নেই, কি করি কি না করি বুদ্ধি শেষ। ধন্যবাদ আপনাকে। আমরা জানছিলাম একজন ভ্যান চালক কিন্তু এই ঠান্ডায় কোনো যাত্রী না পেয়ে কিন্তু তারা বসে আছে, মানবেতর জীবন যাপন করছে। পাশাপাশি লালমনিরহাটের যে 3টি নদী রয়েছে, তিস্তা, ধরলা এবং সানিয়াজান নদী, এই নদী পারে মানুষের অবস্থা কিন্তু আরও কাহিল, তারা কিন্তু আরও কষ্টে আছে। বিশেষ করে গত সন্ধ্যা থেকে যে হিমেল হাওয়ায় কিন্তু তারা বেশি কাবু হয়ে পড়ছে। তো এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে সর্বশেষ। ফিরে আমরা যাচ্ছি পঞ্চগড়ে, সহকর্মী রয়েছেন সরকার হায়দার, সেখানকার শীতের সংবাদ জানতে। রবিউল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমন কথা বলছিলেন লালমনিরহাটের শীত নিয়ে, এখানেও কিন্তু একই অবস্থা বিরাজ করছে। গতকাল সন্ধ্যা থেকেই কিন্তু হিমেল বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং আজকে সকাল থেকেই কিন্তু সূর্যের মুখ এখনো দেখা যায়নি, উত্তাপও ছড়ায়নি সূর্য। তো এই কারণে কিন্তু মানুষের যে জনজীবন, বিশেষ করে খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু একটু সমস্যায় পড়েছে এবং তারা কিন্তু ঠিকমতো আজকে কাজে যেতে পারেনি। এবং যারা বিশেষ করে এখানকার পাথর শ্রমিক, চা শ্রমিক যারা রয়েছেন, তারা ভীষণ কষ্টে পড়েছেন, কারণ তারা এই যে ঠান্ডার তীব্রতা এবং এই যে হিমেল বাতাস, তারা কিন্তু কাহিল হয়ে পড়েছে। আমাদেরকে আবহাওয়া অফিস আজকে জানিয়েছে 14.3 ডিগ্রি সেলসিয়াস এই জেলায় তাপমাত্রা বিরাজ করছে। কিন্তু তাপমাত্রার পারদ এটা বাড়লেও ঠান্ডার যে তীব্রতা সেটা আসলে কমেনি। হিমেল বাতাসের কারণে এবং সূর্যের দেখা না মেলার কারণেই কিন্তু এই ঠান্ডার তীব্রতাটা আরো বেড়ে গেছে। আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে এই যে হিমেল বায়ুর প্রভাবটা এটা আরো কয়েকদিন বিরাজ করবে এবং সামনে শৈত্য প্রবাহ আসতে পারে বলে জানিয়েছেন তারা। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। আসিফ টিপু আপনার কাছে। হায়দার, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে ধন্যবাদ রবিউল হাসানকেও। দর্শক, উত্তরাঞ্চল থেকে শীতের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। নিউজ 24 সংবাদের সময় হলো আরো একটা বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। কার্যকরী নিউজ 24 সংবাদে স্বাগত জানাচ্ছি আরো একবার। এবারে অর্থ বাণিজ্যের সংবাদ। কমে গেছে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি, পাল্লা দিয়ে বেড়েছে ব্যয় ও কর। এমন বাস্তবতায় ব্রিটিশ কোম্পানিগুলো নানামুখী চাপের মধ্যে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে আগামী 3 মাসের মধ্যে পণ্য ও পরিষেবার দাম বাড়াবে অর্ধেকের বেশি ব্রিটিশ কোম্পানি। ব্রিটিশ চেম্বার অব কমার্সের এক জরিপের বরাতে এই তথ্য দিয়েছে বিবিসি। ব্রিটিশ কোম্পানিগুলো জানিয়েছে উৎপাদন ও পরিচালন খরচ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে কর্মী নিয়োগ, বীমা প্রিমিয়াম ও ন্যূনতম মজুরি বৃদ্ধির মতো চাপে কোম্পানিগুলো পণ্যের দাম বাড়াতে বাধ্য হচ্ছে। দাম বাড়ানোর কারণে মূল্যস্ফীতি বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এর জেরে সাধারণ মানুষের ব্যয়ের উপর প্রভাব পড়বে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভয়াবহ দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্রের শিল্প, বাণিজ্য ও আর্থিক কর্মকাণ্ডের অন্যতম প্রধান কেন্দ্র লস অ্যাঞ্জেলেস। এরই মধ্যে পুড়ে গেছে 1200 একরের বেশি এলাকা। মঙ্গলবার স্থানীয় সময় সকাল প্রায় 10:30টার দিকে আগুনের সূত্রপাত হয়। ঘণ্টায় 50 মাইল গতির দমকা বাতাস এবং অবিশ্বাস্যভাবে শুষ্ক অবস্থার কারণে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে আগুন। বহু বাড়িঘর ও যানবাহন আগুনে পুড়ে গেছে। পরিস্থিতি বিবেচনায় 30,000-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। আগুনে হুমকির মুখে রয়েছে 13,000 ভবন। এরই মধ্যে লস অ্যাঞ্জেলেসে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। সংবাদে আবারও বিরতি, সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই।
স্বাগত আরও একবার। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও যে সাকিব আল হাসানের খেলা হচ্ছে না তা প্রায় নিশ্চিতই বলা যায়, এমন আভাসই দিচ্ছে বিসিবি। তামিম ইকবালের ব্যাপারে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসতে যাচ্ছেন নির্বাচকরা। চলছে বিপিএল, এর মাঝেই নির্বাচকদের ব্যস্ততা চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে। সিলেটে আগে থেকেই রয়েছেন দুই নির্বাচক, আব্দুর রাজ্জাক ও হান্নান সরকার। আর প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু সিলেটে এসেই জাতীয় দল নিয়ে সভা সারবেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের পোস্টার বয় সাকিব আল হাসানকে দলে চান ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। তবে অন্তর্বর্তী সরকার থেকে এখনো সবুজ সংকেত পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এদিকে বাংলাদেশ দলে সেরা ওপেনার তামিম ইকবালকে নিয়েও দোলাচল। জাতীয় দলে নেই অনেক দিন, এবার কি তামিমকে পাওয়া যাবে? আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন কিনা তা এখনো জানাননি তিনি। সবশেষ খবর হলো তামিম ইস্যুতে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসতে যাচ্ছেন নির্বাচকরা। আইসিসির কাছে দলের সবার নাম পাঠাতে হবে আগামী কয়েকদিনের মধ্যেই। নাম পরিবর্তন করার সময় থাকছে আরো মাসখানেক, এর মধ্যে ঘটতে পারে যে কোনো কিছু। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে করাচ্ছে হাইব্রিড মডেলে। ওয়ানডে ফরম্যাটে খেলা হয়, টাইগারদের ভালো সম্ভাবনা দেখছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। 2023 ওয়ার্ল্ড কাপের আগে কিন্তু আমাদের প্লেয়াররা অসাধারণ ফর্মে ছিল, কিন্তু ওয়ার্ল্ড কাপে যেয়ে কিন্তু আবার ফর্মটা হারিয়ে ফেলেছিলেন। তো এখন আমি আশা করবো যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে আমাদের প্লেয়াররা সবাই যদি সুস্থ এবং তাদের বেস্ট ফর্মটা ফিরে পান ওই সময়টা, তাহলে ভালো রেজাল্টের আশা আমরা করতেই পারি। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে ওয়ানডে থেকে অবসর নেবেন মাহমুদুল্লাহ রিয়াদ। সেজন্য বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছেন এই ক্রিকেটার। শুভদেবনাথ, নিউজ 24, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, সিলেট। কাটেই ছিল নিউজ 24 সংবাদে, সবাইকে ধন্যবাদ। জীবনটা বরবাদ করে দিল সস্তা টিউবওয়েল। আগেই কইছিলাম দেশের আরএফএল টিউবওয়েল না। অল্প চাপে বেশি পানির জন্য আরএফএল। শীতের রক্ষতা, গ্রীষ্মের তাপ,